Hello, this is Slobiker. I am once again back another brand new video. যে যেখান থেকে দেখছেন সবাইকেই জানাই আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। আসলে বেকার মানুষ তো, এই জন্য সময়ের অভাবে আমি কন্টিনিউয়াসলি ব্লগটা করতে পারতেছি না। বুদ্ধিমানরা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। তো মাওয়া যেতে আমার সবসময় ভালো লাগে, কারণ হচ্ছে আমি প্রকৃতি প্রেমী। আমার কাছে হচ্ছে খোলা আকাশ, মুক্ত বাতাস, গাছপালা, নদী, পাহাড়, সমুদ্র সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। এখন রিসেন্টলি দু একবার যাওয়া হয়েছে, এই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করে ফেলি। এতদিন ভিডিওটি কন্টিনিউ করিনি, সামনেও কন্টিনিউ করতে পারবো কিনা বলতে পারি না, বাট মাঝে মাঝে ইনশাল্লাহ আপনাদের সাথে কিছু ইনফরমেশন তুলে ধরবো। আর আজকে মাওয়া যাচ্ছি, মাওয়া যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আজকের ওয়েদারটা অসম্ভব লেভেলের সুন্দর। আর একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, যারা হচ্ছে আমার মতো দু একদিন পরপরই মাওয়া যেতে চান বাট বাইক নাই, কিভাবে যাবেন? মাওয়া যাওয়ার জন্য গাড়ি কোথায় কোথায় থেকে পেতে পারেন। আর যেতে খুব বেশি একটা যে গাড়ি ভাড়া লাগবে এরকমও না। আপনি আপনার যেই লোকেশন আছেন সেই লোকেশনের থেকে হচ্ছে এক নাম্বার হচ্ছে যাত্রাবাড়ি, দ্বিতীয়ত হচ্ছে যেমন এই সামনে হচ্ছে আমার পুস্তকলা। যারা হচ্ছে আমাদের এই আশেপাশে থাকেন, তারা পুস্তকলা অথবা ফতুল্লা, নারায়ণগঞ্জ থাকেন, তারা এই জায়গা থেকেই বাসে উঠলে ভালো হবে আপনাদের জন্য। এটা হচ্ছে পুস্তকলা, দেন হচ্ছে বাবুবাজার এবং হচ্ছে গুলিস্তান। নোয়াবপুরের বাস স্ট্যান্ড থেকে আপনারা এসি বলেন, নন এসি বলেন অথবা ভালো ভালো বাস পেয়ে যাবেন। সেই বাসগুলোতে করে আপনারা হচ্ছে মাওয়া নামতে পারবেন। ভাড়া হয়তো বা 200 থেকে 250 টাকা করে নেবে পার হেড। যদি মাওয়া যান, নদীর পাড়ে বসে একটু রিল্যাক্স করেন, আমার মনে হয় টাকা উসুল ট্যুর হবে। আমরা এখন চলে আসলাম মাওয়া হাইওয়ে। অলরেডি মাওয়া হাইওয়েতে বাইক রাইড শুরু হয়ে গেছে। এখানে একটু জোরে রাইড করা উচিত, বাট আমার বাইকের পিস্টন চেঞ্জ করা হয়েছে। সার্ভিস সেন্টার থেকে বলে দিছে 40-45-এর মধ্যেই স্পিডটা রাখার জন্য। এই জন্য হচ্ছে আমি বাইকটা স্লোভাবেই চালাবো। আজকের মতো ওয়েদারে মাওয়া যাওয়ার পরে আসলে এনজয়টা নেক্সট লেভেলের হবে। ইচ্ছে আছে নদীতে নেমে গোসল করব, বাকিটা আল্লাহ ভালো জানে। আর চেষ্টা করি যে, আমি তো এমনি স্লো বাইক রাইড করি, ইঞ্জিনের প্রতি হচ্ছে আমি খুব যত্নশীল এখনো পর্যন্ত। যদিও আমার বাইকের বাহ্যিক এই সৌন্দর্যটা, এটার প্রতি আমি যত্ন রাখতে পারি নাই। আমরা মাওয়া যেতে সর্বপ্রথম ঝাঁকি খেলাম একটা টোল প্লাজায় চলে আসলাম। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্রেস ওয়ে। আসলে কত টাকা যেন? 20 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এখানে টোলটা হচ্ছে 20 টাকা। ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে ওই দিক দিয়ে যাই। এমন একটা সময় যাচ্ছি এই রোডে গাড়ি ঘোড়া একটু কমই আছে, যার কারণে ভালো লাগতেছে। রিল্যাক্সে চলে যাচ্ছি, মজাই অন্যরকম। আমরা মাওয়া চলে আসলাম। এখন যদি ডান পাশ দিয়ে চলে যাই তাহলে হচ্ছে মাওয়া সেতুতে উঠে যাব। আর আমরা বাঁ দিক দিয়ে যাচ্ছি, আমরা হচ্ছে পুরনো যেই ফেরিঘাটটা আছে সেখানে যাব ওই দিক দিয়ে। আমার কাছে এই রোডটা খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন আমাদের মাওয়া হাইওয়ে যেই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঠিক সেম টু সেম এরকম ছিল। এই দুই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আরও অনেক বড় ছিল। এগুলো তো নতুন করে আর কি লাগানো হয়েছে, বাট ওই সময়ে আমাদের শৈশবে হচ্ছে ছোটোবেলায় কখনো আর কি যখন গ্রামের বাসায় যাওয়া হতো মাঝে মাঝে বলতে কি হয়তো আমার লাইফে 1 থেকে 2 বার আসছি। এছাড়া বিভিন্ন বিয়ের প্রোগ্রামে হয়তো বা আসা হয়েছিল মামার আশেপাশে কোনো ইয়েতে, আত্মীয় স্বজন অথবা কারো বিয়ের এতে, তখন আর কি এই রোডটা আমি যখন যেতাম আমার কাছে অসম্ভব লেভেলের ভালো লাগতো।
এখন তো গরম অনুভব হচ্ছে, তখন শীতল ঠান্ডা একটা ইয়ে থাকতো। আর দুই পাশেই, ডান পাশে এবং বাম পাশে হচ্ছে যত দূর দেখতাম তত দূরই হচ্ছে বালুর মাঠ অথবা ধানের ক্ষেত এরকম চোখে দেখতাম। আর দুই পাশে যখন ধান পেকে যেত ওইগুলো ধানগুলোকে শুকাইতে দিত কেউ আমাদের আর কি। ওই সময় দেখতাম যে মা চাচিরা পা দিয়ে সেগুলোকে এরকম ভাবে একদিক করে ঘুরায় ফিরায় দিতেছে, এরকম দেখতাম। আমরা অলরেডি চলে আসলাম মাওয়া ফেরিঘাট। এইখানেই আল্লাহ ও একবার এই পাশে থেকে হচ্ছে রেস্টুরেন্টগুলো শুরু হয়, বাট আমরা এখানে বসবো না। এই জায়গায় সেই লেভেলের স্ক্যাম হয়। এই জায়গায় শুধু স্ক্যাম হয় বিষয়টা এইরকম না, এই দিকেও স্ক্যাম হয়। আমি যেখানে যাচ্ছি সেখানেও মারাত্মক লেভেলের স্ক্যাম হয়। তো এই স্ক্যামগুলো শিকার হতে চাচ্ছি না। এখন আর আগের মতো পর্যটক এই জায়গায় আসে না। যাই হোক, এই যে এইগুলো হচ্ছে এক ক্যাটাগরির রেস্টুরেন্ট ছিল, এগুলো শেষ। আমাকে হচ্ছে পার্কিংয়ের জন্য 20 টাকা দিতে হবে। 20 টাকা না ভাই? কাগজ দিবেন না কোনো? আচ্ছা ঠিক আছে, রাখেন। যাক, আমি ভাইয়ের সাথে হচ্ছে কোনো প্রকার তর্কে যাব না। ওই যে পিছনে কিন্তু একটা শিপ আছে আমাদের পাগলা মেন্ডারসন, যেটা শিপের মধ্যে হচ্ছে আর কি একটা রেস্টুরেন্ট করে ফেলছে, ওই রকম টাইপেরই হচ্ছে একটা ইয়ে আছে। আরে আসলাম তো মনে হয় একেবারে খালি, সেই টাইমে আসছি। পুরো হোটেলেই দেখা যাচ্ছে সব জায়গাতেই মোটামুটি খালি। আর এই যে হচ্ছে পদ্মা নদী, আমি বাইকটা নিয়ে ইচ্ছে করতেছে একদম নদীর কিনারে চলে যাই, বাট নদীর কিনারে মনে হয় না যেতে পারবো। এদিক দিয়ে ঢুকাই দিই, এদিক দিয়ে ঢুকাই দিয়া পিছন দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে এই যে, হ্যাঁ, কক্সবাজারে যেরকম সিট থাকে এরকম সিট এখানেও আছে। সো এই সিটগুলোতে বসে হচ্ছে বিভিন্ন সময় মানুষ রিল্যাক্স হয়। আজকে রবিবার, সরকারি ছুটি নাই, কোনো ছুটি নাই, তো এই জন্য মানুষের তেমন আনাগোনাও নাই। গাড়িটা তো ঢুকাই দিলাম, গাড়িটা বের করা নিয়ে মনে হয় একটু প্যারা খাইতে পারি, সমস্যা নেই, এখানেই রাখি। এই যে আমরা হচ্ছে এই মাছটা কিনলাম 450 টাকা। ভাই নেন, আপনি প্রসেস শুরু করেন। ভাই হচ্ছে অলরেডি কাটাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ভর্তা করেন, ঠিক আছে, সমস্যা নাই। 5 টুকরা করছে, আর মাথাটা হচ্ছে ভেজে দিবে, আর লেজটা হচ্ছে ভর্তা হবে। মাছ ভাজা শুরু হয়ে গেছে, একটু কড়া ভাজা দিতে বলছি, কারণ আমি একটু কাটা কম খেতে পারি, এই জন্য একটু কড়া ভাজা হবে, কুরকুরে মুড়মুড়ে, দেন হচ্ছে খেয়ে ফেলবো। চাবায়া কাটা কুড়া বাজার ঝামেলা থাকবে না। আমাদের ইলিশ ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে নদীর কিনারে গিয়ে কিছু সময় স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো বাতাসের মধ্যে বসে। এখন আমরা যাব হচ্ছে, যেহেতু আমাদের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ, আমরা চেষ্টা করব মুন্সিগঞ্জ বালিগাঁও হয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে অথবা মিষ্টি কিছু নিয়ে দেন হচ্ছে বাসার দিকে যাওয়ার চেষ্টা করব। এইখানে হচ্ছে রেস্টুরেন্টগুলো, এই জায়গা থেকে হচ্ছে মালাই চা খেতে চাচ্ছি,
গরুর দুধের চা বিক্রি করে। মালাইটা কত টাকা করে? 80 টাকা। কি আর কি এই কাপে করে দিবেন? আর কি কিসে করে দিবেন? ও ওয়ান টাইম কাপে একটু বেশি হয়ে যায় না 80 টাকা? আচ্ছা দেন, একটা দেন, একটা ওয়ান টাইম কাপের হচ্ছে মালাই বিক্রি করে মোটামুটি ভোরে 80 টাকা। যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, তো একটু দেখি। এই যে এটা হচ্ছে আর কি মালাই চায়ের যেই শটটা হয় সেই শটটা। মালাই চায়ের আর কি যে মালাইটা, এটা একবারে এক কথায় বলতে গেলে খুবই অসাধারণ ছিল। অনেক দিন পরে এরকম হচ্ছে আর কি টাটকা মালাই। যেমন আমাদের এলাকায় যে মালাই চাগুলো পাওয়া যায়, ওরা করে কি এটাকে জাল দিতে দিতে শক্ত করে ফেলে, কেমন যেন মনে হয় যে ওই যে রং যখন শুকায় চলটা চলটা হয়ে যায় ওই রকম টাইপের মনে হয়। বাট এই মালাই চায়ের মালাইটা খেয়ে খুব ভালো লাগছে। তো এটাকে রেটিং হিসেবে 10-এ 10 দেওয়া যায়। 10-এ 10 এটা আমার রেটিং হয়ে যায়। আসলে আমার কাছে খুব ভালো লাগছে। যারা হচ্ছে মাওয়া আসবেন তো এই চাটা কিন্তু ট্রাই করতে পারেন। এটা আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ এই জায়গাগুলোতে গরুর দুধের দাম একটু তুলনামূলকভাবে কম। আর আমরা যে ঢাকা শহরে যেই দুধগুলো কিনে খাই, যেমন গরুর গায়ের দুধ যেগুলো থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে অস্ট্রেলিয়ার গরুর গায়ের দুধ, আর এগুলো হচ্ছে দেশি। সো দেশি গরুর গায়ের দুধের স্বাদই হচ্ছে অন্যরকম। হ্যাঁ, মুন্সিগঞ্জ এদিক দিয়ে যাওয়া যাবে। তো প্রথমবারের মতো হচ্ছে আমি মুন্সিগঞ্জে যাচ্ছি এই রোডটা ব্যবহার করে। আল্লাহ ভালো জানে, ঠিক মতো যেতে পারলেই হয়। এরকম একটা রাস্তার পাশ দিয়ে যে যাব ভাবতেও পারি নাই। পদ্মা নদী, পদ্মা নদীর পাশ ঘেঁষে এই রাস্তাটা গেছে। সেই একটা ভিউ ছিল। আমরা এখন আছি হচ্ছে বালিগাঁও বাজার। এখন যাব হচ্ছে সেই ভাইরাল মিষ্টির দোকানটায়, সেখান থেকে মিষ্টি নিয়ে দেন চলে যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। মিষ্টি শুধু নেব না, মিষ্টি খাবো। এটাই হচ্ছে মুন্সিগঞ্জের বালিগাঁওয়ের সেই ভাইরাল মিষ্টির দোকান। আর দেখতেই পাচ্ছেন এই দোকানে হচ্ছে সরাসরি ছানা থেকে এটা দিয়ে চমচম তৈরি করা হবে। তো এই জন্যই আসলে এই দোকানের মিষ্টির এত চাহিদা, মানুষ এত দূর দূর থেকে এখানে ছুটে আসে। দোকানটা কিন্তু বাজারের একদম ভিতরে শেষ প্রান্তে, যেখানে চারপাশে হচ্ছে কাঠের দোকান। তো তারপরও এই দোকানের সেল বিক্রি অনেক বেশি। আর দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি আর ক্যামেরাটা দিয়ে ভিডিও কন্টিনিউ করতে পারবো না। যে যেখান থেকে দেখছেন সবাইকেই আসসালামু আলাইকুম এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।